আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে আমাদের এই রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। এই ক্লাসে আমরা তোমাদের গাইডে সৃজনশীল যে দেওয়া আছে 13 থেকে 14টা সৃজনশীল দেওয়া আছে, এই 13 থেকে 14টা সৃজনশীল আমরা দেখে ফেলবো এবং সৃজনশীলের উপরে সাজেশন তৈরি করে ফেলবো। কিভাবে সাজেশন তৈরি করতে হয় আমি সেটাও তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি আজকের এই ক্লাসের মাধ্যমে। কিভাবে তোমরা একটা চ্যাপ্টারের কোন কোন জায়গা থেকে সৃজনশীল প্রশ্ন আসতেছে বা আসবে তোমরা বুঝতে পারবা কিভাবে, সেটা আজকের ক্লাস করলে ভালো মতো বুঝতে পারবা। ঠিক আছে, তো আজকে ক্লাসটা ভালো মতো করো তোমরা। আজকে ক্লাস করলে তোমাদের অনেক কিছু ক্লিয়ার হবে, আর আমি যে সব কিছু যে পড়ায় দিছি আজকের ক্লাস করলে তোমরা বুঝতে পারবা। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন যে হচ্ছে 3টা বিক্রিয়া দেওয়া আছে। 3টা বিক্রিয়া দেওয়া আছে, বলছে যোজনী কাকে বলে। যোজনীর সংজ্ঞা তো আমি পড়াইছি, আর কি এখন এখানে আমার পড়ানো লাগবে? পড়ানো লাগবে না। দেন হচ্ছে রান্নার কাজে গ্যাসের চুলা জ্বালাতে হয় কেন? রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে হয় কেন? তাহলে গ্যাসের চুলা তুমি নর্মালি তুমি নিজে থেকে বলো। রান্নার যে হচ্ছে গ্যাসের চুলার যে সিলিন্ডার থাকে, সিলিন্ডারের ভিতরে কি থাকে? মিথেন গ্যাস থাকে। আর মিথেন গ্যাসকে যখন আগুনের সাথে জ্বালানো হচ্ছে, মানে কি অক্সিজেনের সাথে, অক্সিজেনের উপস্থিতিতে তোমার হচ্ছে কি দহন করা হচ্ছে। দহন করা হলে কি উৎপন্ন হয়? মিথেনকে। মিথেনকে দহন করা হলে কি উৎপন্ন হয় দেখি? মিথেন। তাহলে CH4+O2 বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, আর হচ্ছে কি উৎপন্ন হয়? পানি উৎপন্ন হয়, H2O পানি উৎপন্ন হয়, প্লাস প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, তাপ উৎপন্ন হয় এই কারণে যে হচ্ছে অক্সিজেনের সাথে বা দহন করলে, মিথেনকে দহন করলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় এবং এই তাপের মাধ্যমে আমরা রান্না করতে পারি। এই কারণে আমাদের কি রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে সিম্পলি তোমরা কি লিখবা? সিম্পলি লিখবা যে হচ্ছে যখন গ্যাসের চুলা জ্বালানো হয় তখন গ্যাসের চুলার যে সিলিন্ডারের ভিতরে যে মিথেন গ্যাস থাকে, মিথেন গ্যাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে এবং এই তাপ থেকে আমাদের রান্নাটা সম্পন্ন হয় বা রান্নাটা সিদ্ধ হয়, যার কারণে আমাদের গ্যাসের চুলা জ্বালাতে হয়। শেষ। এবার বলছে কি 1 নং বিক্রিয়াটি ব্যাখ্যা করে। 1 নং বিক্রিয়াটি কি বলতো? এতগুলা বিক্রিয়া পড়ানোর পরে এখন 1 নং বিক্রিয়া অবশ্যই চিনতে পারা লাগবে। 1 নং বিক্রিয়াটা কি? জিঙ্কের সাথে কপার সালফেট। কপার সালফেট এখানে ছিল, কপার সালফেট একটু বেশি বড় হয়ে গেছে নাকি? হ্যাঁ, কপার সালফেট ছিল, এখানে এসে জিঙ্ক হয়ে গেছে, আর কপার এখানে চলে গেছে। তার মানে কি এক্সচেঞ্জ হয়ে গেছে, মানে কি প্রতিস্থাপন বিক্রিয়া এটা। তাহলে তুমি সিম্পলি লিখবা যে হচ্ছে 1 নং উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক ও কপার সালফেটের সাথে বিক্রিয়া করে প্রতিস্থাপিত হয়ে জিঙ্ক সালফেট ও কপার সালফেট উৎপন্ন হয়। আর দুই একটা কথা যদি লিখতে পারো তাহলে এনাফ। দেখো কতটুকু, কয়টুকু জিনিস যে হচ্ছে বিক্রিয়াটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া, নিচে দেওয়া বিশ্লেষণ করা হলো। জানা আছে যে রাসায়নিক বিক্রিয়া একটি মৌল। আচ্ছা, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞা দিয়ে দিলা। তারপরে 1 নং বিক্রিয়া হতে দেখা যায় জিঙ্ক কপার সালফেট এর কপারকে প্রতিস্থাপিত করে জিঙ্ক সালফেট লবণ এবং কপার ধাতু তৈরি করে। অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞা অনুসারে 1 নং বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া। সিম্পল বিষয়। এগুলো তারা বুঝতে পারবা যারা আমার বিগত ক্লাসগুলো করছো এবং ক্লাস করার সাথে সাথে তোমরা পড়াগুলো কমপ্লিট করছো। অনেকে আছে কি করে জানো? যে হচ্ছে ভাবে যে একটানা সব ক্লাস করব, তারপরে একটানা হচ্ছে সব নোট করব, তারপরে যে প্রথম ক্লাসের নোট থেকে পড়া শুরু করব। এইটা যারা করে, এই ভুল আমি নিজেও করতাম। ঠিক আছে, এই ভুল যারা করে তুমি লিখে রাখো, তাদের জীবনে কখনো এই পড়াগুলো কমপ্লিট হবে, তাদের মাথায় এই পড়াগুলো জীবনেও ঢুকবে না। তারা পরে যে বলবে যে পড়া বুঝি না। ঠিক আছে, যারা এই ভুল করবে, এইভাবে যদি পড়া যদি হয়ে যাইতো তাহলে কেন আমি 8টা 9টা 10টা পর্ব করি বলতো? কেন আমি 8টা 9টা 10টা পর্ব করি? আমি তো সবগুলো পর্বকে একসাথে করে এক লেকচারের মাধ্যমে শেষ করে দিতে পারতাম। আমি 8টা 9টা 10টা পর্ব করি কারণ যাতে করে এই যে একটা করে পর্ব পড়বা, নোট করবা, ওই নোটটাকে রিভাইজ দিবা, ওই নোটটা মুখস্থ করবা, দেন পরে পর্ব করা শুরু করবা। তাহলে কি পড়াগুলো আস্তে 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 মাথায় ক্যাপচার করবে। ঠিক আছে, এই ভুল করা যাবে না। যে হচ্ছে এই ভুল কেন বললাম? আমার নিজের বোন আমার এই লেকচারগুলো দেখে ও করতেছে কি, দেখলাম যে হচ্ছে ও সবগুলো লেকচার একসাথে দেখতেছে আর নোট করতেছে, বলতেছে যে সবগুলো লেকচার দেখা শেষে, সবগুলো পর্ব দেখা শেষে তারপরে যে সে পড়বে। এই টাইপের ভুল যারা করবে তাদের ক্ষেত্রে এই পড়াগুলো মাথায় ঢুকবে না। এই কারণে এই টাইপের ভুল করা যাবে না। যেদিনকার যেই লেকচার ওই দিনকার ওই পড়াটা একদম মুখস্থ করে ফেলা লাগবে। ঠিক আছে, ওকে। আচ্ছা,
1 নং বিক্রিয়া গেল। এরপরে হচ্ছে 2 ও 3 নং পরস্পর ভিন্নধর্মী। 2 নম্বর বিক্রিয়াটা কি বলো তো? 2 নম্বর বিক্রিয়াটা কি হয়েছে? দুইটা বিক্রিয়ক ছিল, একটা উৎপাদ উৎপন্ন হয়েছে, তার মানে কি সংযোজন বিক্রিয়া। আর 3 নম্বর বিক্রিয়াটা কি? 3 নম্বর বিক্রিয়াটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। 3 নম্বর বিক্রিয়াটা কি? বিয়োজন বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, 3 নম্বর বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া। আচ্ছা, এখন বলছে দুইটা পরস্পর ভিন্নধর্মী। এখান থেকে তো বোঝাই যাচ্ছে তুমি বিয়োজন বিক্রিয়ার সংজ্ঞা লিখবা আর সংযোজন বিক্রিয়ার সংজ্ঞা লিখবা। তারপরে বলবা যে হচ্ছে উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি সংযোজন বিক্রিয়া, 3 নং বিক্রিয়াটি বিয়োজন বিক্রিয়া। ওই এরপরে কি আরেকটা জিনিস লিখতে পারো, উদ্দীপকের 2 নং বিক্রিয়াটিতে তাপের প্রয়োজন হচ্ছে, 3 নং বিক্রিয়াটিতে তাপের প্রয়োজন হচ্ছে না। সরি, উল্টা বলছি, তাপের প্রয়োজন হচ্ছে না 2 নং-এ, 3 নং-এ তাপের প্রয়োজন হচ্ছে। শেষ শেষ। ঘ নম্বরে কি কি লেখা, ঘ নম্বরে কি কি লেখা আছে? তাই তো, এইটাই লেখা আছে। ঠিক আছে, এরপরে কুমিল্লা বোর্ডের প্রশ্ন দেখো, সেম কোশ্চেন না, সেম কোশ্চেন। লাইম ওয়াটার কাকে বলে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুনের পানিকে লাইম ওয়াটার বলা হয়। ঠিক আছে, এখন বলছে কার্বন ডাই অক্সাইড আর কার্বনেটের ভিন্নতা কোথায়? কার্বন ডাই অক্সাইড আর এটা কি, এটা কি কার্বনেট যৌগমূলক ছিল না? তাহলে বলবা যে হচ্ছে কার্বন ডাই অক্সাইড একটা যৌগ আর কার্বনেট হচ্ছে একটা যৌগমূলক। যৌগমূলক কখনো একা একা থাকতে পারে না, বাট কার্বন ডাই অক্সাইড মুক্তভাবে থাকতে পারে। ঠিক আছে, এরপরে কি এই কার্বন ডাই অক্সাইডের যোজনে 0, এটা আমি মনে হয় পড়াই নাই। যে কোনো যৌগ বলতে কি, ধরো হচ্ছে H2O একটা যৌগ না? দেন হচ্ছে জিঙ্ক সালফেট আমরা পড়তেছি, জিঙ্ক সালফেট একটা যৌগ। দেন হচ্ছে ক্যালসিয়াম কপার অক্সাইড একটা যৌগ। এই যত যৌগ আছে সব যৌগের যোজনী কত? 0। বাট কার্বনেটের এখানে যোজনী কি 0? 0 না। ঠিক আছে, এই 3টা পার্থক্য বললে কিন্তু এনাফ। আরো একটা বলা যায়, যাই হোক এতগুলো না লেখার দরকার নেই। এরপরে 2 নং বিক্রিয়াটা ব্যাখ্যা করতে বলছে। 2 নং বিক্রিয়াটা কি বিক্রিয়া? 2 নং বিক্রিয়াটা কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। দেখতেছি না, দুইটা বিক্রিয়া দুইটা বিক্রিয়ক সংযোগ হয়ে একটা উৎপাদ উৎপন্ন হচ্ছে, তার মানে এটাই লিখে দিবা। সংযোজন বিক্রিয়ার সংজ্ঞা লিখবা, দেন বিক্রিয়াটা লিখবা, লিখে বলবা যে এখানে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন দুইটি বিক্রিয়ক থেকে হচ্ছে একটি উৎপাদ উৎপন্ন হচ্ছে, সুতরাং 2 নং বিক্রিয়াটা একটা সংযোজন বিক্রিয়া। শেষ। এরপর হচ্ছে 1 ও 2 নং 3 নং বিক্রিয়া দুটি কি একই ধরনের? 1 ও 3 নং বিক্রিয়া দুইটা কি একই ধরনের? না। প্রথমটা আমরা দেখতে পাচ্ছি প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বিতীয়টা আমরা দেখতে পাচ্ছি কি বিয়োজন বিক্রিয়া। দেন কি আরেকটা বলবা কি, প্রথম বিক্রিয়া তাপের প্রয়োজন হচ্ছে না, তৃতীয় বিক্রিয়া তাপের প্রয়োজন হচ্ছে। হ্যাঁ, এই তো জাস্ট সেম। তার মানে কি দেখতেছো, এই সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, দহন বিক্রিয়া আর একটা প্রতিসম বিক্রিয়া, প্রতিসম বিক্রিয়া, এই 5টা বিক্রিয়া থেকে দেখতেছো যে ম্যাক্সিমাম কোশ্চেন আসতেছে। তার মানে সাজেশন কি আসলো এখান থেকে সাজেশন কি দাঁড়াইলো? সাজেশন দাঁড়াইলো যে হচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেন এই 3টা থেকে আসতেছে। তার মানে 5টা, তার মানে এই 5টা তোমার একদম তটস্থ রাখা লাগবে। এরপরে দেখো, উদ্দীপকে লক্ষ্য করো, প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে কি দেওয়া আছে? প্রথমটা কি বিক্রিয়া? তার মানে বিয়োজন বিক্রিয়া। তোমরা এই বিক্রিয়াটাতে সোডিয়াম দেখতেছ না? তোমরা এই বিক্রিয়াটা পড়ছো আসলে এইভাবে, যে হচ্ছে KClO3, এইভাবে পড়ছো, যে হচ্ছে KCl প্লাস O2, বিক্রিয়াটা এইভাবে পড়ছো। এই KCl এর বদলে কে এর বদলে এখানে সোডিয়াম দিয়ে দিছে। ঠিক আছে, কে এর বদলে এখানে সোডিয়াম দিয়ে দিছে। এরপরে এই পরেরটা কি সংযোজন বিক্রিয়া। আগেরটা ছিল বিয়োজন বিক্রিয়া, পরেরটা সংযোজন বিক্রিয়া। এখন বলছে ফেরিক অক্সাইডের সংকেত লিখতে বলছে। ফেরিক অক্সাইডের সংকেত, ফেরিক বলতে ফেরাজ বলে না কিন্তু, ফেরিক। ইক মানে কি? ইক মানে এর সরি, কোথাকারটা কোথায় দিয়ে দিচ্ছি। ইক মানে এর যোজনী কত? বেশি যোজনীটা হবে, তাহলে FE এর যোজনী আমরা কত পড়ছি? 2 আর 3 পড়ছি। যেহেতু এখানে ইক বলে দিছে, তার মানে আমাদের যোজনী কত না লাগবে? 3 নেওয়া লাগবে, তাই না? তার মানে আমাদের যোজনী কত নেওয়া লাগবে? 3 নেওয়া লাগবে। এখন দেখো, তাহলে আমরা যদি লিখি FE আর কি অক্সাইড মানে হচ্ছে অক্সিজেন। এখন অক্সিজেনের যোজনী কত আমরা জানি? 2। যেহেতু আমাদেরকে ফেরিক বলে দিছে, তার মানে যোজনী নেওয়া লাগবে কত? 3। এরপরে আমরা জানতাম কি, যে হচ্ছে লেখার সময় যে এক্সচেঞ্জ করে লেখা লাগে, এই যোজনীটা এটার কাছে লেখা লাগবে আর এটার যোজনী এইটাতে লেখা লাগবে, তাই না? তার মানে আসতেছে কত? Fe2O3। সংকেত লিখতে বলছে, সংকেত লিখে ফেলছো। ইজি না? আগে যোজনী ঠিক করা লাগবে। ঠিক আছে, আগে যোজনী ঠিক করা লাগবে। ওকে, এরপরে আশা করি বুঝতে পারছো এটা। আচ্ছা, আমি আবার আরেকবার একটুখানি দেখায় দিই, অন্য কোনো বিক্রিয়া দ্বারা দেখায় দিই, যে হচ্ছে
তোমাকে যদি আমি যদি বলি স্টেনিক অক্সাইড, স্টেনাস অক্সাইড, ধরো স্টেনাস অক্সাইড, স্টেনাস স্টেনাস লেগে ফেলছি, স্টেনাস অক্সাইডেরটা যদি লিখতে বলি অক্সাইড, এটা একটু গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই জন্য দেখা দিচ্ছে দ্বিতীয়বার। স্টেনাস অক্সাইড, স্টেনাস মানে কি? টিনকে কি দ্বারা বোঝানো হয়? SN। অক্সাইড মানে হচ্ছে অক্সিজেন বোঝাচ্ছে। এখন তোমাকে এটা কি লিখতে বলবে? সংকেত লিখতে বলতেছে। এখন বলো, দেখো এখানে বলে দিচ্ছে স্টেনাস, তার মানে হচ্ছে আস মানে কি? কম যোজনী। এখন আমরা এই স্টেনাস SN এর যোজনী কি পড়ছি? আমরা মনে আছে তোমাদের? দেখি, আমি নিজেই তো ভুলে গেছি স্টেনাসের যোজনী কোথায় ছিল। SN এর ছিল হচ্ছে 2 ও 4, SN এর ছিল 2 ও 4। যেহেতু স্টেনাস বলে দিছে, তার মানে আমার এখান থেকে কত নেওয়া লাগবে? 2 নেওয়া লাগবে, কম যোজনী। আচ্ছা, SN আর হচ্ছে অক্সিজেনের হচ্ছে 2, আমরা তো জানি। স্টেনাসের হচ্ছে 2, তার মানে এক্সচেঞ্জ করে যদি লেখিও দুইটাই সেম যেহেতু, তার মানে কাটাকাটি হয়ে যাবে, তার মানে আসবে কি? SNO। স্টেনাস অক্সাইডের সংকেত SNO। বোঝা গেছে? সিম্পল বিষয় না? স্টেপগুলো বোঝা গেছে আশা করি। আচ্ছা, এরপরের কোশ্চেনটা কি? যে হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় তাপের প্রয়োজন হয় কেন? এই কোশ্চেনটা একটু মনে রাখা লাগবে আমাদের, হ্যাঁ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। রাসায়নিক বিক্রিয়ায় তাপের প্রয়োজন হয় কেন? তাপের প্রয়োজন হয়? তাপ কি করে? তাপ একটা বিক্রিয়ার স্পিড বাড়ায় দেয়, হ্যাঁ। ধরো একটা বিক্রিয়া আস্তে আস্তে হচ্ছে, তাপ যায় ওই বিক্রিয়াটার স্পিডটাকে বাড়ায় দিবে। রাসায়নিক বিক্রিয়া সংগঠনের জন্য তাপের প্রয়োজন হয়, কারণ তাপ প্রয়োগে রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত হয় বা স্পিড বেড়ে যায়। তবে অনেক রাসায়নিক বিক্রিয়া সাধারণ তাপমাত্রায় সংঘটিত হয় না। অনেক বিক্রিয়া আছে যেগুলো সাধারণ তাপমাত্রায় হয় না, সেইগুলোর জন্য উচ্চ তাপের প্রয়োজন হয়, তাই রাসায়নিক বিক্রিয়া তাপের প্রয়োজন হয়। সিম্পল বিষয়। দুইটা বিষয় বলবা। কি দুইটা বিষয়? এক নম্বর বিষয় কি? যে হচ্ছে তাপ একটা বিক্রিয়ার স্পিড বাড়ায় দেয় বা গতি বাড়ায় দেয়, একটা বিষয় শেষ। 2 নম্বর বিষয় হচ্ছে অনেক বিক্রিয়া আছে যেগুলো আমাদের যে সাধারণ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এই তাপমাত্রায় অনেক বিক্রিয়া ঘটে না, কাজের কারণে তাপের প্রয়োজন হয়। দুইটা বিষয় বললেই শেষ। এরপর 1 নং বিক্রিয়াটি পূর্বে ও পরে পরমাণুর সংখ্যা সমান থাকবে, প্রমাণ করো। এই যে 1 নম্বর বিক্রিয়াটা। এখন কথা হয়েছে পূর্বে ও পরে পরমাণুর সংখ্যা সমান থাকবে, তার মানে এটা কি সমতাকরণ থেকে দিছে না? তাহলে দ্বিতীয় টপিক পেয়ে গেলে কি? তখন পড়ছো ওই 5টা বিক্রিয়া পাইছো, এখন দ্বিতীয় টপিকটা পাইছো কি? সমতাকরণ। তার মানে 2টা সাজেশন পেয়ে গেছো। এরপরে 1 ও 2 নং বিক্রিয়ার মধ্যে তুলনা করো। এখন 1 ও 2 নং বিক্রিয়ার মধ্যে তুলনা করতে বলছে। প্রথম বিক্রিয়াটা কি? বিয়োজন বিক্রিয়া। পরেরটা কি? সংযোজন বিক্রিয়া। প্রথমটাতে তাপের প্রয়োজন হয়, দ্বিতীয়টাতে তাপের প্রয়োজন হয় না। সবগুলো দেখছো সেম বিষয়, এখন আমাদেরকে এখানে বলছে যে কি? হচ্ছে সমতা করার কথা বলছে, তাই না? এখন আমরা একটু সমতা করি। এখন যেহেতু বলছে যে প্রমাণ করে দেখাইতে, যে হচ্ছে পরমাণুর সংখ্যা উভয় পক্ষে সমান, উভয় পাশে সমান, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে বলছে। এখন বিক্রিয়াটা কি ছিল? বিক্রিয়াটা ছিল হচ্ছে সোডিয়াম Cl ছিল, মেবি ClO3 সোডিয়াম ক্লোরাইড প্লাস কি O2। এখন দেখো এখানে কি সমতা করা আছে? সমতা করা নাই। এখানে সোডিয়াম আছে, সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এখানেও সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। সোডিয়াম আর ক্লোরিন সমানই আছে 2 পাশে, বাট অক্সিজেন এখানে আছে 3টা, এখানে আছে 2টা। তার মানে আমার এখন অক্সিজেন মিলাইতে হবে। এখন দেখো এখানে আমি অক্সিজেনের সামনে যদি 3 দিব, আমার এখানে কি 3টা আছে, আমার এখানে 3টা মিলানো লাগবে, বাট 3টা তো মিলানো সম্ভব না। সেক্ষেত্রে আমরা কি করব? যদি 2 দিই, 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে। 4 হলে এইখানে আবার তো 4 মিলানো সম্ভব না, কারণ এখানে 3 আছে। কিন্তু এইখানে যদি আমরা 3 দিই, তার মানে 3 দুগুণে 6 আসতেছে, 6টা অক্সিজেন হচ্ছে। এখানে দেখো এখানে কিন্তু 6 মিলানো সম্ভব। সামনে যদি 2 দিয়ে দিই, তার মানে 3 দুগুণে 6। এখন বলতেই পারো ভাইয়া এভাবে কেমনে বুঝতে পারবো যে কত দেওয়া লাগবে, কত না দেওয়া লাগবে? আসলে এটা ভাই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? প্র্যাকটিস করতে একসময় তোমার মাথায় এই জিনিসটা সেট হয়ে যাবে যে কত দেওয়া দিয়ে মানে করা লাগবে। তোমরা নর্মালি এই পাশ থেকে শুরু করবা, হ্যাঁ। এই অক্সিজেনটাকে আগে মানে এই পাশে যেটা থাকবে এইটাকে আগে এইটার সাথে মিলানোর ট্রাই করবা।
যে কত দিলে, এখানে কত দিলে গান এইটার সাথে মিলে। দেখো সিম্পলি আমি যদি ফার্স্টে যদি 2 দিতাম, তাহলে 2 দুগুণে 4 হইতো, 2 দুগুণে 4 হইতো। বাট 4 কি আমি এই পাশে মিলাইতে পারতাম? এই পাশে কি আমার 4 কি মিলতো? এখানে আমি যদি 2ও দিতাম তাও আমার 6 আসতো, কিন্তু এখানে তো আমার 4 হচ্ছে। তার মানে আমি এখানে যদি 2 দিই, 3 দুগুণে 6 আসতেছে, তার মানে আমার এখানে কত দেওয়া লাগবে? 3 দেওয়া লাগবে, কারণ আমার 6 মিলানো লাগবে, তাই না? 6 মিলানো লাগবে, তার মানে এখানে আমার 3 দেওয়া লাগবে। এখন দেখো সোডিয়াম ক্লোরাইডও কিন্তু এখন সোডিয়াম ক্লোরিন এগুলো দুইটা হয়ে গেছে, তার মানে এটার সামনে আমার 2 দেওয়া লাগবে, সমান হয়ে গেছে। এখন বলছে কি আমাদেরকে বলছে পরমাণুর সংখ্যা যে সমান উভয় পাশে, এটা আমাদেরকে ক্যালকুলেশন করে দেখানো লাগবে। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখাই, 2 গুণ আকারে আছে সবগুলোর সাথে। সোডিয়াম আছে কয়টা? একটা, যোগ ক্লোরিন আছে কয়টা? একটা, যোগ অক্সিজেন আছে কয়টা? 3টা পরমাণু আছে অক্সিজেনের। সোডিয়ামের একটা পরমাণু আছে, ক্লোরিনের একটা পরমাণু আছে, অক্সিজেনের 3টা পরমাণু আছে, শেষ। এবার 2 গুণন সোডিয়ামের একটা পরমাণু আছে, যোগ ক্লোরিনের একটা পরমাণু আছে, শেষ, যোগ 3 গুণন অক্সিজেনের কয়টা পরমাণু আছে? 2টা পরমাণু আছে। এখন দেখো হিসাব করে, 2 গুণন 3 4 5, 5, আর এই পাশে আসতেছে কত? 2 গুণন 2 যোগ তুই এটা দিয়ে দিই, 3 দুগুণে 6, ঠিক আছে? তার মানে 5 দুগুণে 10, এই পাশে আসতেছে কত? 2 দুগুণে 4 আর 6, 2 দুগুণে 4 আর 6 10, মিলে গেছে, সমান চিহ্ন হবে এখানে, যেহেতু সমতা করা হয়ে গেছে এখানে সমান চিহ্ন হবে, ঠিক আছে? সমান চিহ্ন দিয়ে নিও, তার মানে মিলে গেছে। এইভাবে দেখাই দিলে শেষ। আশা করি বুঝতে পারছো। সিম্পল না, একটু টাবি ছিল এটা। ওকে, আশা করি বুঝতে পারছো। কোথায় ছিলাম? 1 নম্বর গেল, শেষ আমাদের। তাহলে ওই কোশ্চেনটাও শেষ, এই যে, ঠিক আছে? এই কোশ্চেনটাও শেষ। এইবার 4 নম্বর কোশ্চেনে আসি, যেভাবে সলভ করতেছি অনেক টাইম লেগে যাচ্ছে। 4 নম্বরটাতে যদি আসি, তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? এটা তো অবশ্যই তোমরা জানোই। তড়িৎ বিশ্লেষ্য সংকেত বলতে কি বোঝায় এটাও জানো। কারণ বলছে 1 নং চিত্রে পানি ঢাললে যে বিক্রিয়াটি সংঘটিত হবে তা ব্যাখ্যা করে। 1 নং চিত্রে কি দেওয়া আছে? ক্যালসিয়াম অক্সাইড আছে, মানে কি চুন আছে এটার ভিতর। চুনের সাথে যদি পানি দিই, মনে আছে যে হচ্ছে পানি টকবক করে হচ্ছে ফুটতে থাকে, চুনের সাথে যদি পানি দেওয়া হয়, কি বিক্রিয়াটা কি হবে? CaO যোগ H2O। পানি দিলে কি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, তাই না? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। ওকে, হ্যাঁ। এরপরে বলছে কি বিক্রিয়া, যে বিক্রিয়াটি সংঘটিত হবে তা ব্যাখ্যা করতে হবে। এখন এই বিক্রিয়াটা ব্যাখ্যা, নর্মাল ব্যাখ্যা কেমনে লিখবো? যে হচ্ছে ক্যালসিয়ামের সাথে পানির বিক্রিয়া দিলে আমরা জানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, যে কারণে কি হয়? যে হচ্ছে পানিটা টকবক করে ফুটতে থাকে, শেষ। এটা লিখে দিলে এখানে এনাফ, যে উপরোক্ত বিক্রিয়া পাত্রটি অনেক বেশি গরম হয়, কারণ চুনের পানির সাথে বিক্রিয়া করে চুনের পানি তথা ক্যালসিয়াম হয়ে গেল উপরে, চুনের পানি তথা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে এবং এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয়। এই বিক্রিয়াটি একটি সংযোজন বিক্রিয়া, কারণ এখানে একাধিক যৌগ যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন যৌগ উৎপন্ন করে। আমরা জানি যে সকল বিক্রিয়া একের অধিক, এইটা সংজ্ঞা দিয়ে দিছে। সিম্পল বিষয় না? আশা করি বুঝতে পারতেছো। যারা ক্লাসগুলো করছো, যারা করো নাই তারা তো বুঝতে পারবা না ভাইয়ারা, তোমাদের আগে ক্লাসগুলো করে আসা লাগবে, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেনটা কি? পরের কোশ্চেনটা বলছে 2 ও 3 নং চিত্রে সংঘটিত বিক্রিয়া কি একই? 2 নম্বর বিক্রিয়াটা কি আছে? ক্যালসিয়াম কার্বনেটের ভিতরে হচ্ছে হিট দেওয়া হচ্ছে, তাই না? তাপ দেওয়া হচ্ছে। তার মানে কি ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দিই, ক্যালসিয়াম কার্বনেট কি ছিল? চুনাপাথর। তাপ দেওয়া মানে কি বুঝছো? তাপ দেওয়া মানে এই যে এই চিহ্ন দেওয়া, ঠিক আছে? ওকে, যদি দিই তাহলে আমাদের ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, তাই না? আর এই বিক্রিয়াটাতে কি হচ্ছে? 3 নম্বর বিক্রিয়া। 3 নম্বর বিক্রিয়াতে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটই আছে, এটার সাথে HCl যোগ করতেছে। আচ্ছা, চুন যে একটা ক্ষার, মানে চুনা পাথরও একটা ক্ষার, মানে ক্যালসিয়াম কার্বনেট একটা ক্ষার। আবার বলি, চুন একটা ক্ষার, আমরা তো জানি। তার মানে ক্যালসিয়াম কার্বনেট কি? চুনা পাথর একটা ক্ষার। এখন এখান থেকে কি উৎপন্ন হবে? তার মানে ক্যালসিয়াম কার্বনেট একটা ক্ষার, HCl একটা অ্যাসিড। ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করে কি হয়? প্রশম বিক্রিয়া হয়, তাই না? ক্ষার আর অ্যাসিডের বিক্রিয়াকে কি বলা হয়? প্রশমন বিক্রিয়া বলে। তাহলে কি উৎপন্ন হবে? নিরপেক্ষ বা লবণ উৎপন্ন হবে। মানে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, আর কি উৎপন্ন হবে? এখান থেকে H2O উৎপন্ন হবে। এখন বিষয় হচ্ছে এটা আমি কেমনে বুঝলাম যে এই দুইটাতে
কেমনে বুঝলাম যে এগুলো হচ্ছে একটু মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে ভাইয়া, একটু মুখস্থ রাখা লাগবে। ওকে, বোঝা গেছে? এখন কি বলছে যে হচ্ছে 2 ও 3 নং বিক্রিয়া কি একই ধরনের? এই 2 আর 3 নম্বর বিক্রিয়া কি একই ধরনের? একই ধরনের কি দেখো এখানে তারা লিখছে এই যে 2 নম্বর বিক্রিয়াতে কি হচ্ছে, 2 নম্বর বিক্রিয়াতে তাপ দেওয়া হচ্ছে, তাপ দেওয়ার ফলে ভেঙে যাচ্ছে, তার মানে 2 নম্বর বিক্রিয়াতে কি হচ্ছে, বিয়োজন হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজন হচ্ছে, ভেঙে যে ক্যালসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। আর পরের বিক্রিয়াতে কি, ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করতেছে, তার মানে পরেরটা কি প্রশমন বিক্রিয়া। তার মানে কি বলবা তুমি, ক্যালসিয়াম কার্বনেট প্রথমটাতে লিখবে হচ্ছে না, এখানে কি বলছে যে হচ্ছে সংগঠিত বিক্রিয়া কি একই ধরনের, না সংগঠিত বিক্রিয়া একই ধরনের না। 2 নং বিক্রিয়াটা এখানে 2 নং বিক্রিয়াটা হচ্ছে কি বিয়োজন বিক্রিয়া, আর 3 নম্বর বিক্রিয়াটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। তারপরে বিয়োজন বিক্রিয়াটা লিখে দিবা, শেষ। তারপরে প্রশমন বিক্রিয়া, এখানে প্রশমন বিক্রিয়ার সংজ্ঞাটা লিখে দিবা, তারপরে বিক্রিয়াটা লিখে দিবা, তাহলে তো শেষ। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা যদি পরে কোশ্চেনে যাই, এইবার 5 নম্বর কোশ্চেনে যদি আসি, 5 নম্বর কোশ্চেন দেখো আবার সে আগের। ড্রাই সেল কাকে বলে পড়াইছি কিন্তু, ওই সংজ্ঞা দিয়ে দিবা। আচ্ছা, কোন পাত্রে লেবুর রস নিয়ে বেকিং সোডা যোগ করলে পাত্র ঠান্ডা হয় কেন? এখন এই কোশ্চেনটার উত্তর তোমরা পারবা কোথায় থেকে জানো? তোমাদের ওই যে অম্ল ক্ষার একটা চ্যাপ্টার আছে না, ওইটা আমি পড়াবো তো, ওই চ্যাপ্টারের কোশ্চেন এটা, ঠিক আছে, ওই চ্যাপ্টারের কোশ্চেন। আচ্ছা, 1 নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? 1 নং বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া, আর পড়াবো না, এটার অনেকগুলো পড়াইছি। এবার 1 ও 2 ও 3 নং এর মধ্যে পার্থক্য কি? 2 নম্বর বিক্রিয়াটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, 3 নম্বরটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। শেষ। পার্থক্য আশা করি বুঝবা। দেখছো সংযোজন বিক্রিয়া, তাহলে এখন পর্যন্ত আমরা কয়টা টপিক পাইছি? সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়ার এই বিক্রিয়া 5টা পাইছি, আর আরেকটা বিষয় পাইছিলাম কি, আরেকটা বিষয় পাইছিলাম হচ্ছে সমতাকরণ, ঠিক আছে, শেষ। এরপরে যদি আমরা যাই, এখানে দেখো র্যাডিক্যাল কাকে বলে? র্যাডিক্যাল হচ্ছে যৌগমূলকের ইংলিশ নাম, তাহলে যৌগমূলকের সংজ্ঞা দিয়ে দিলে শেষ। সংকেত ও প্রতীকের মধ্যে পার্থক্য কি? সংকেত ও প্রতীকের মধ্যে পার্থক্য কি? এটা কিন্তু একটু মনে রাখা লাগবে। সংকেত কি? সংকেত হচ্ছে অনুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। আর প্রতীক কাকে বলা হয়? যে হচ্ছে মৌলের ইংরেজি বা ল্যাটিন পুরো নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় হচ্ছে প্রতীক। এন্ড প্রতীক হচ্ছে, প্রতীকের সংখ্যা কয়টা বা মৌলের সংখ্যা কয়টা? 118টা না? 118টাই কিন্তু প্রতীক। বুঝছো এই জিনিসটা? প্রতীকের সংখ্যা কয়টা? 118টা, যার কারণে 118টাই হবে প্রতীক। কিন্তু তোমার হচ্ছে যে অণু বা যৌগ তো অসংখ্য হইতে পারে, তাই না? তার মানে এদের সংকেতের সংখ্যাও অসংখ্য, ঠিক আছে। 1 নং বিক্রিয়াটা সমতাকরণ করতে বলছে। 1 নং বিক্রিয়াটা, আচ্ছা তুমি 1 নং বিক্রিয়াতে এখন কি উৎপন্ন হবে তুমি তো সেটাই বুঝতেছো না। ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করে, আমি বলছিলাম একটু মুখস্থ রাখবা, কারণ পরীক্ষা হলে এটা পেজ বেঁধে যাবে। আর ঠিক আছে, আর তোমাদের লেভেলে যে মানে সরাসরি যৌগ গঠন করতে পারা লাগবে এমন কোনো কথা নেই, তবে করতে পারলে ভালো হবে। আচ্ছা, এখানে কি হয়েছে? ম্যাগনেসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করতেছে, ম্যাগনেসিয়াম আর অক্সিজেন। এখানে আমার কি উৎপন্ন হবে এটা আমি এখন কেমনে বুঝবো? প্রথম কথা হচ্ছে মুখস্থ রাখতে বলছি, তারপরও কিছু সিস্টেম আমাদের একটু জানা রাখা লাগবে। আচ্ছা, ম্যাগনেসিয়ামের যোজনী কত? ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, অক্সিজেনের যোজনীও 2, তার মানে এখানে 2 এখানে 2। এখন আমরা কি জানতাম যে হচ্ছে এক্সচেঞ্জ করে লেখা লাগে, তাই না? আমরা জানতাম এইটারটা এইখানে লেখা লাগে, এইটারটা এইখানে লেখা লাগে। তার মানে যেহেতু দুইটাই সেম, তার মানে কি না লেখলেও চলবে, ম্যাগনেসিয়াম অক্সাইড। তার মানে এখানে হবে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন বলছে হচ্ছে সমতাকরণ করা, এটা তো সিম্পল, সমতাকরণ করা এটা তো ইজি। দেখো এখানে ম্যাগনেসিয়াম আছে একটা, অক্সিজেন আছে একটা, এখানে ম্যাগনেসিয়াম আছে 2টা, অক্সিজেনও আছে 2টা। তার মানে এটার সামনে আমি জাস্ট যদি 2 দিয়ে দিই, তাহলেই তো আমার শেষ। ওকে, এরপরে 3 নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া উল্লেখ করব, ব্যাখ্যা করো। 3 নং বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া? আবার সেই প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে, শেষ। এরপরে আমরা যদি যাই 7 নম্বর কোশ্চেনে, যে হচ্ছে লক্ষ্য করো এখানে এই যৌগটিতে কয়টি পরমাণু আছে, এই জিনিসটা আমি তোমাদেরকে শিখাইতে চাচ্ছিলাম। এই জিনিসটা এখন একটু শিখাই দাও, এই জিনিসটা একটু সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে? এই জিনিসটা একটু সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবা। দেখো প্রথমে 3 আছে, 3 তো সবার সাথে গুণাকারে আছে, তাই না? 3 সবার সাথে গুণাকারে আছে। আচ্ছা, অ্যালুমিনিয়াম আছে কয়টা? 2টা যোগ। সালফার অক্সিজেন, সালফার আছে কয়টা? একটা যোগ। অক্সিজেন আছে কয়টা? 4টা যোগ। এখন কি দেখো এই সালফার তোমার হচ্ছে এখানে যে সালফেট, এই সালফেট কয়টা আছে? এখানে 3টা আছে,
নিচে 3 দাও, তার মানে সালফেট আছে কয়টা? 3টা। সেম ভাবে অ্যালুমিনিয়াম ছিল কয়টা? 2টা। সরি, এখানে 3 লিখলাম কেন? 2টা। আর এই সবগুলোর সামনে 3টা আছে হচ্ছে গুণ আকারে, এই 3 এই সবগুলোর সামনে গুণ আকারে আছে, ঠিক আছে? ওকে, তার মানে এই যে 4 আর 1 5 হবে, এইটার সাথে গুণ আকারে থাকবে কত? 3 গুণ আকারে থাকবে, ঠিক আছে? সিম্পল বিষয়। এখন 3 গুণন 2 যোগ 4 আর 1 কত হয়? 5। আমরা কালারটা চেঞ্জ করে দিই, আমরা হচ্ছে 5 গুণন 3, 3, ঠিক আছে? এখানে কিন্তু 3, তারপরে 3 গুণন, এখন আমরা সব যোগ করি, 3 5 15, 15 আর 2 কত হয়? 17, 17, 17, তারপরে 3 17 কত হয়? 3 17 কত হয়? 51, 3 17 51। আশা করি বোঝা গেছে। তারপরে আমি আরেকবার একটু বুঝাই দিই, জিনিসটা একটু টাফ আছে, হ্যাঁ, ক্যালকুলেশনে ঝামেলা হয়ে যাওয়ার চান্স আছে, ক্যালকুলেশনে ঝামেলা হয়ে যাওয়ার চান্স আছে। যে হচ্ছে সর্বপ্রথম 3 প্রথমে আছে, 3টা হচ্ছে সবার সাথে গুণ আকারে আছে, 3 সবার সাথে গুণ আকারে আছে। তারপরে অ্যালুমিনিয়াম আছে কয়টা? এখানে অ্যালুমিনিয়াম আছে 2টা, নিচে 2 লেখা আছে, তার মানে 2টা যোগ। এখানে সালফার, তোমার হচ্ছে এর ভিতরে পরমাণু কয়টা? সালফার আছে 1টা আর অক্সিজেন আছে 4টা, তার মানে 4 আর 5টা। এই সালফেট আছে এখানে কয়টা? 3টা আছে এখানে। সালফেট এখানে কয়টা আছে? 3টা আছে, ঠিক আছে? ওহো, মুছে ফেলছি না, আচ্ছা 2 যোগ সালফেট আছে এখানে 3টা, যার ভিতরে পরমাণু আছে হচ্ছে 5টা, তাহলে হচ্ছে 5 গুণন 3, 3 5 15, 15 সিম্পল। 3 গুণন 15 আর 2 কত হয়? 17, 3 17 কত আসে? 51। বোঝা গেছে? বোঝা গেছে? তারপরেও যদি না বুঝো তাহলে এই যে কেসিএল দ্বারা দেখাই আমরা, এই যে এখানে যে একটা দেওয়া আছে না, আমরা জাস্ট এইটা বাহির করে দেখি, এটা বাহির করে দেখি। যেমন 2KClO3, 2 এর জায়গায় 2 লিখে দিলাম গুণ। পটাশিয়াম আছে কয়টা? 1টা যোগ। ক্লোরিন আছে কয়টা? 1টা যোগ। অক্সিজেন আছে কয়টা? 3টা, শেষ। তার মানে 2 গুণন 3 আর 1 4 আর 1 5, 5 5 দুগুণে কত? 10, তার মানে এখানে পরমাণু আছে কয়টা? 10টা। সিম্পল। তারপরে রাসায়নিক সমীকরণ বলতে কি বোঝায়? এটা কি আমার আবার বলে দেওয়া লাগবে? রাসায়নিক সমীকরণ বলতে কি বোঝায়? সংজ্ঞাটা লিখে দিবা, সংজ্ঞাটা লিখে দিবা, তাহলেই শেষ। সংজ্ঞাটা লিখে দিবা, ওকে। এরপরে কি? 1 নং বিক্রিয়াটা কোন ধরনের? 1 নং বিক্রিয়াটা কি হচ্ছে? বিয়োজন হচ্ছে, যেখানে তাপের প্রয়োজন হয়, শেষ। বিয়োজন বিক্রিয়া। 2 নং বিক্রিয়াটি বিক্রিয়ক, 2 নং বিক্রিয়াটির বিক্রিয়ক যৌগ দুটি কি একই? 2 নং বিক্রিয়ার বিক্রিয়ক যৌগ দুটি কি একই? তুলনামূলকভাবে বিবরণ ও মতামত দাও। বলছে 2 নং বিক্রিয়ার বিক্রিয়ক যৌগ দুটি কি একই? বিক্রিয়ক মানে এইটাও বিক্রিয়ক, এইটাও বিক্রিয়ক। এখন বলছে এই বিক্রিয়ক যৌগ দুটা কি সেম? দুটা কি সেম? না। দেখো এখানে লবণ উৎপন্ন হয়েছে, পানি উৎপন্ন হয়েছে, তার মানে এটা কি? এটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া। হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই সেল কিসের সঙ্গে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার। আমি মনে হয় লিখে দিছিলাম কোনটা ক্ষার কোনটা অ্যাসিড, লিখে দিছিলাম কিন্তু। এখন বলছে 2 নং বিক্রিয়াটি হচ্ছে যৌগ দুটা কি একই? তুলনামূলকভাবে বিবরণ দিতে বলছে। তার মানে কি করা লাগবে এখানে? এই যে ক্ষার, এটা তোমার প্রমাণ করা লাগবে। এই যে অ্যাসিড, এটা তোমার প্রমাণ করা লাগবে। কিভাবে প্রমাণ করবা? ক্ষারের সংজ্ঞা দিবা, অ্যাসিডের সংজ্ঞা দিবা। দেখো কই এখানে যত কিছু দিছে, এত কিছু তোমার প্রয়োজন আছে না। তুমি কি বলবা? ক্ষারের সংজ্ঞাটা বলবা। সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার কাকে বলে? যে সকল যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন দান করে তাদেরকে কি বলা হয়? ক্ষার বলা হয়। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে H+ আয়ন, H+ বলতেছি হাইড্রোক্সিল আয়ন, আর H+ আয়ন যারা দেয় তাদেরকে অ্যাসিড বলা হয়, HCl। সিম্পল। আরেকটা জিনিস লিখে দিবা কি? যে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড লাল লিটমাসকে নীল করে, ক্ষাররা লাল লিটমাসকে নীল করে, আর অ্যাসিডরা নীল লিটমাসকে, ও আচ্ছা, এই জিনিসটা আমি তোমাদেরকে পড়াইনি, সরি, এই জিনিসটা আমি তোমাদেরকে পড়াইনি এখনো। এই জিনিসটা কোন চ্যাপ্টারে জানো? এই জিনিসটা ওই যে অম্ল, ক্ষার, অ্যাসিড, ওই চ্যাপ্টারটা, ঠিক আছে? অম্ল, ক্ষার, নির্দেশক মনে হয়, ওই চ্যাপ্টারটার পড়া। এটা ওই চ্যাপ্টারে যে আমরা শিখবো, ঠিক আছে? ওই চ্যাপ্টারে যা শিখবো, এইটা এই চ্যাপ্টারে পড়া না, এটা এই চ্যাপ্টারে পড়া না, ঠিক আছে? এইটা এই চ্যাপ্টারে পড়া না, ওকে। এরপরেরটাতে আমরা যদি যাই, অ্যানোড কি? অ্যানোড কি পড়াইছি কিন্তু। অ্যানোড কি? অ্যানোড হলো তড়িৎ বিশ্লেষ্য কোষে ধনাত্মক আধানযুক্ত তড়িৎদ্বার। আর ব্যাটারির ভিতরে কি? ব্যাটারির ভিতরে হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত তড়িৎদ্বার।
তড়িৎ বিশ্লেষ্য ধনাত্মক, ব্যাটারির ভিতরে কি ঋণাত্মক। প্রতীক বলতে কি বোঝায় আর বলা লাগবে না। সমীকরণটি সম্পন্ন করো, কোন ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো। সমীকরণ প্রথমটা কি কেসিএল, আমরা মুখস্থ করে রাখছিলাম যে হচ্ছে এখানে কেসিএল উৎপন্ন হবে আর এখানে O2 উৎপন্ন হবে। এখন বলছে কোন ধরনের বিক্রিয়া, এটা কি একটা বিয়োজন বিক্রিয়া। এরপরে কি এখানে তাপের প্রয়োজন হয়, ঠিক আছে। এরপরে দেখাও যে উক্ত সমীকরণটি বিক্রিয়ার আগেও পরে পরমাণুর সংখ্যা সমান, মানে কি, মানে সেই যে কি করতে বলছে, কি করতে বলছে, তোমাকে সমতা করতে বলছে। এটা সমতা করে দিলা তুমি, কেসিএল O3 এখানে O2 আছে বাট এখানে 3 আছে, তার মানে আমি এখন এই O2 কে যে O2 আমার এই 3 এর সাথে মিলানো লাগবে। আমি এখানে প্রথমে যদি 2 দিই, 2 দিলে 2 দুগুণে 4, বাট আমার অক্সিজেনকে আমি 4 মিলাইতে পারতেছি না। তার মানে এখানে যদি 3 দিই, এখানে যদি আমি 3 দিই, 3 দিলে 3 দুগুণে 6 হচ্ছে, তার মানে আমি এইখানে যদি 2 দিই, তার মানে অক্সিজেন 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। এখন কেসিএল আবার তো 2টা হয়ে গেল, তার মানে কেসিএল এখানে 2 দিয়ে দিব, ঠিক আছে, মিলে গেছে। এরপরে কি পরমাণুগুলো হিসাব করে দেখায় দিব, হিসাব করে আমি তো শিখেছি, তাই না। আবার আরেকবার যদি দেখায় দিই এখানে, ওকে, এই যে 2 গুণন পটাশিয়াম আছে একটা যোগ, ক্লোরিন আছে একটা যোগ, অক্সিজেন আছে 3টা, তার মানে এখান থেকে আসতেছে 10, এই পাশে তার মানে আবার 10 হওয়া লাগবে। 2 গুণন পটাশিয়াম আছে একটা, ক্লোরিন আছে একটা, যোগ 3 গুণন অক্সিজেন আছে কয়টা, 2টা, 3 দুগুণে 6, তার মানে এইখান থেকেও দেখবা 10 আসতেছে, এখান থেকেও 10 আসতেছে, মিলে গেছে, ঠিক আছে। এটা আমি এর আগে সমুদায়ের আগে একবার করে দিয়ে আসছি। এরপরে পরের কোশ্চেনে যাই। ওকে, এই কোশ্চেনটা, দহন বিক্রিয়া বলতে কি বুঝো, এটা আমি বলবো না। নির্দেশক বলতে কি বুঝো, এইটাও ওই চ্যাপ্টারের পড়া, ঠিক আছে, ওই চ্যাপ্টারটার পরে এইটাও। আচ্ছা, এটা ওই চ্যাপ্টারে গেলে আমরা শিখতে পারবো। উদ্দীপকের এই যৌগটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এই যৌগটা কি, হাইড্রোজেন আর ক্লোরিনের সাথে সমন্বয়ে গঠিত হয়ে এই যৌগ গঠন করতেছে। হাইড্রোজেন আর ক্লোরিনের সমন্বয়ে কি গঠিত হয় বলতো, H প্লাস ক্লোরিন কি উৎপন্ন হয়, HCl উৎপন্ন হয়, তার মানে HCl কি ছিল, একটা অ্যাসিড। এখন বলতেছে অ্যাসিডের বৈশিষ্ট্য লিখতে, অ্যাসিডের বৈশিষ্ট্য এইটাও ওই চ্যাপ্টারের। তার মানে তোমরা কি বুঝতে পারতেছো, ওই যে অম্লর যে চ্যাপ্টারটা আছে, অম্ল ক্ষার, ওই চ্যাপ্টার আর এই চ্যাপ্টার অনেক সময় কম্বাইন্ড কোশ্চেন করে। এটা 2017 সালে কোশ্চেন ছিল। ওকে, উদ্দীপকের বিক্রিয়াটি সম্পন্ন করো এবং এটি কোন ধরনের বিক্রিয়া তা ব্যাখ্যা করো। উদ্দীপকের বিক্রিয়াটা কি, এখানে উদ্দীপকের বিক্রিয়াটা মূলত হচ্ছে কি, এখানে থেকে এ যৌগ HCl উৎপন্ন হচ্ছে আর এখানে ম্যাগনেসিয়াম অক্সিজেন উৎপন্ন, ম্যাগনেসিয়াম MgO উৎপন্ন হচ্ছে। এখান থেকে উৎপাদটা কি আসবে, উৎপাদটা আসবে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড Cl2 উৎপন্ন হবে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে মূলত হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া, এটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া। এই যে A ও B উভয় লিটমাসে বর্ণ পরিবর্তন করে, তার মানে এইটাও ওই চ্যাপ্টার, এই পুরা সৃজনশীলটাই ওই চ্যাপ্টারের কোশ্চেন, ঠিক আছে, এই পুরা সৃজনশীলটাই ওই চ্যাপ্টারের কোশ্চেন। 10 নম্বরে আসি। 10 নম্বর কি, শুষ্ক কোষ বলতে কি বোঝায়, শুষ্ক কোষ ড্রাই সেল একই কথা। তারপরে লাইম ওয়াটার বলতে কি বোঝাও, এটাও বলবো না আমি। উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া, কি হচ্ছে সংযোজন বিক্রিয়া। এরপর বিক্রিয়া দুটি কি একই ধরনের তোমার সপক্ষে, প্রথম বিক্রিয়া দুইটাই কি সংযোজন বিক্রিয়া, কিন্তু একটা হচ্ছে অক্সিজেন আছে এখানে, তার মানে একটা হচ্ছে দহন বিক্রিয়া, আরেকটা হচ্ছে শুধুমাত্র সংযোজন বিক্রিয়া, নাকি চুন পানি সংযোজন বিক্রিয়া। ওকে, জাস্ট এই এতটুকু লিখে দিলে হবে, দুইটা সংযোজন বিক্রিয়া, বাট একটাতে তাপের প্রয়োজন হয় আরেকটাতে তাপের প্রয়োজন হয় না। একটা হচ্ছে দহন বিক্রিয়া, প্রথমটা হচ্ছে দহন বিক্রিয়া, দ্বিতীয়টা দহন বিক্রিয়া নয়। এই দেখায় দিলেই এনাফ, শেষ। এরপরে কোশ্চেন কোনটা, ওকে, এখানে তুতের সংকেত কি, এই জিনিসটা তোমাদের লেভেলে নাই, কিন্তু এখানে দিয়ে রাখছে 2015 সালে কোশ্চেন, তো এর জন্য আর কি দিয়ে রাখছে। তুতের সংকেতটা একটু মনে রাখবা, হ্যাঁ, যদিও তোমাদের না হলেও চলে, তারপরে একটু মনে রাখবা। কপার সালফেট, আর এখানে কি 5টা পানি, H2O কি ছিল, পানির সংকেত, H2O ছিল পানির সংকেত, পানি হবে হচ্ছে এখানে 5টা, আর কপার সালফেট, ঠিক আছে, একটু মনে রাখলে হবে। আচ্ছা, চুনের পানিতে কার্বন ডাই অক্সাইড চালালে চুন ঘোলাটে হয় কেন, এই বিক্রিয়াটা যে আমি মুখস্থ করতে বলছিলাম মনে আছে, বিক্রিয়াটা একটু মুখস্থ রাখা লাগবে। কয়টা বিক্রিয়া আছে মোট বলো তো, হাইস্টে গেলে 10টা বিক্রিয়া আছে মোট, এই 10টা বিক্রিয়া একটু মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে। আচ্ছা, চুনের পানিতে কার্বন ডাই অক্সাইড যোগ করলে এরা বিক্রিয়া করে অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে, অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেটের কারণে চুনের পানি ঘোলাটে হয়। সিম্পল, এই বিক্রিয়াটা জাস্ট লিখে দেওয়া লাগবে। ওকে,
এরপরে গ নম্বরটা কি, 3 নং বিক্রিয়াটা কি, 3 নং বিক্রিয়াটা প্রতিস্থাপন বিক্রিয়া, আর বলবো না, এটা 1 ও 2 নং বিক্রিয়ার মধ্যে পার্থক্য। প্রথমটা হচ্ছে সংযোজন, পরেরটা হচ্ছে বিয়োজন। আর কিছু বলা লাগবে এখানে, বলো। এরপরে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, যোগমূলক বলতে কি বোঝো? আচ্ছা, উদ্দীপকের বিক্রিয়ার পাত্রটি গরম হওয়ার কারণ সমীকরণ সহ। আচ্ছা, তার মানে এখানে দেখো, এখানে কি হচ্ছে, সিফাতের নতুন বাড়িতে চুনকাম করার জন্য একজন শ্রমিক একটি পাত্রে বেশ কিছু চুন ভিজে, চুনকাম মানে কি বলছো, বুঝছো, যে হচ্ছে নতুন বাড়িতে, মানে বাড়িতে কিন্তু রং করার আগে চুন দেওয়া হয়, ঠিক আছে? এটা তোমরা জানো কিনা জানি না, বাড়িতে রং করার আগে চুন দেওয়া হয়। চুন ভিজিয়ে রাখলে সিফাত দেখলো পাত্রের পানিতে বুদবুদ আকারে একটি গ্যাস বের হচ্ছে। পাত্রটাও বেশ গরম হয়ে গেল। ওই যে বলছিলাম না, চুনের সাথে পানি একসাথে মিক্স করলে কি হয়, তোমরাও দেখবে, তোমরা নিজেরাও বাসায় করে দেখবে, চুনের সাথে পানি যদি মিক্স করা হয় তাহলে কি হয়, পাত্রে বুদবুদ আকারে বাহির হয়, আর হচ্ছে পাত্রটা গরম হয়ে যায়। এটা তো আমরা শিখছি। ওকে, তারা গ নম্বর প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের বিক্রিয়ায় পাত্রটি গরম হওয়ার কারণ সমীকরণ সহ বিশ্লেষণ করো, আর হচ্ছে পাত্রে বুদবুদ আকারে বের হওয়া গ্যাসটি পরিষ্কার চুনের পানির সাথে বিক্রিয়া ঘটায়, তা সমীকরণ সহ বিশ্লেষণ করো। গ নম্বরটা কি, যে হচ্ছে কেন তাপ উৎপাদী বিক্রিয়া, উদ্দীপকের নির্মাণ কেন তাপ উৎপন্ন হচ্ছে আর কি, এটা আর কি জিজ্ঞাসা। গ নম্বরে উদ্দীপকের নির্মাণ শ্রমিক পাত্রে চুন ভিজিয়ে রাখলে পাত্রটি গরম হয়, এর কারণ চুন পানিতে ভিজালে পানি গরম হয়ে যায় এবং কোনো কোনো সময় তা ফুটতে থাকে, এক্ষেত্রে প্রচুর তাপ উৎপন্ন হয়, কারণ এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া বলে তাপ উৎপন্ন হচ্ছে কেন, তাপ উৎপাদী বিক্রিয়া তাই। তাপ উৎপন্ন হচ্ছে কেন, কারণ তাপ উৎপাদী বিক্রিয়া তাই। ঠিক আছে, জাস্ট এটা লিখবা। তাহলে মূল টপিকটা কি, মূল বিষয়টা হচ্ছে তাপ উৎপন্ন হচ্ছে কেন, কারণ এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপন্ন করে, তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, এটা মুখস্থ বিষয়। এরপরে যে হচ্ছে উদ্দীপকের পাত্রে বুদবুদ আকারে বের হওয়া গ্যাসটি কার্বন ডাই অক্সাইড। এই যে বলছিলাম, বুদবুদ আকারে বের হওয়া গ্যাসটি কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড চুনের পানি বা এই ক্যালসিয়াম কই গেল, এই যে এইটা, সরি, আগে ক্যালসিয়াম কার্বনেটে দিয়েছি। চুনের পানি বা হচ্ছে এই যে চুনের পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে, ফলে পরিষ্কার চুনের পানি ঘোলা হয়ে যায়। অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট মানে সে হচ্ছে এই যে দ্রবণটা, এই দ্রবণের ভিতরে এই ক্যালসিয়াম কার্বনেটটা দ্রবীভূত হয় না বা মিশে না গো, ঠিক আছে, যার কারণে এই চুনের পানিটা ঘোলাটে হয়ে যায়। অর্থাৎ পাত্রে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড গ্যাস চুনের পানির সাথে বিক্রিয়া করে পানিতে অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করায় চুনের পানি ঘোলা হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, পরের কোশ্চেনটাতে আমরা যদি আসি, এটাই মনে হয় আমাদের লাস্ট কোশ্চেন। ভিনেগারের সংকেত কি, অ্যাসিটিক অ্যাসিডকে ভিনেগার বলা হয়, সংকেত কি, CH3COOH। হচ্ছে ক্যালসিয়াম সালফেট একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ব্যাখ্যা করো। এটা তোমাদের তড়িৎ বিশ্লেষ্য উদাহরণ আমরা কয়টা পড়ছি, 2টা পড়ছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl পড়ছি, আর হচ্ছে H2O বা হচ্ছে পানি পড়ছি, আর হচ্ছে HCl পড়ছি। এখন আরেকটা দেখতেছি হচ্ছে ক্যালসিয়াম সালফেট। মুখস্থ করে ভালো লাগবে 3টা। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ আরো অনেক আছে, কিন্তু তোমাদের লেভেলে খালি পানি এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড আগে পাইছিলাম, এই কারণে পানি আর হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়াইছি। এখন যেহেতু কপার সালফেটে দেখতেছি, তার মানে কপার সালফেটটা একটু পড়ে নেওয়া লাগবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটু দেখি যে হচ্ছে আচ্ছা, গ নম্বরটা কি বলছে, যে হচ্ছে এর গঠন বর্ণনা করো। ব্যাটারির গঠন আর পড়ানো লাগবে আমার, এতবার পড়ানোর পরে। আচ্ছা, এ থেকে প্রাপ্ত শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করা যায়, বিশ্লেষণ করো। এ কি, ব্যাটারি থেকে আলোক শক্তিতে যদি রূপান্তর করতে হয়, তাহলে ব্যাটারির সাথে কি সংযুক্ত করা লাগবে, একটা বাল্ব সংযোগ দেওয়া লাগবে, তাই না? একটা বাল্বের সংযোগ দেওয়া লাগবে, এটাই এখানে বলছে যে হচ্ছে কিভাবে আলোক শক্তিতে রূপান্তর করা যায়। এই বিষয়ে কিন্তু বইয়ে আমাদের একটা সার্কিট টাইপের একটা জিনিস আঁকানো ছিল, মনে আছে? যেমন ধরো এই একটা ব্যাটারি, এই ব্যাটারির সাথে এইভাবে তার গেছে, এইভাবে তার যে একটা বাল্বের সাথে যুক্ত হচ্ছে, এই টাইপের একটা চিত্র আমাদের বইয়ে ছিল, এটা আমরা এখন গেলে দেখতে পারবো। আচ্ছা, কপার সালফেট একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ব্যাখ্যা করে। যেসব পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং বিদ্যুৎ পরিবহনের সাথে সাথে ওই পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটায়, তাকে তড়িৎ বিশ্লেষ্য বলে। তার মানে তড়িৎ বিশ্লেষ্যের সংজ্ঞাটা আগে লিখে দেওয়া লাগবে। তারপরে ক্যালসিয়াম সালফেট কঠিন অবস্থায় হচ্ছে আয়নিত থাকে, এই আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। আচ্ছা, এখানে লিখছে না যে কঠিন অবস্থায়, এটা কঠিন অবস্থা হবে না, এটা হবে হচ্ছে তরল অবস্থায়, তরল অবস্থায় ও আর কি আয়নিত হয়ে যায়, তরল অবস্থায় আয়নিত হয়। ঠিক আছে, আমরা দেখছি পানি কি, পানি তরল অবস্থায় আয়নিত হয়ে যায়।
তরল অবস্থায় আয়নিত হয়ে হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে। এই তো সিম্পল কোশ্চেন। এরপর একটা কোশ্চেন কি ছিল, এর গঠন বর্ণনা, এটা তো আর দেখাবোই না। বাকি থাকলো হচ্ছে ঘ নাম্বারটা। এতে সক্রিয় শক্তিতে আলো রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, এখন এই যে ব্যাটারি গঠন দেওয়া আছে এখানে, দেন হচ্ছে বাল্বের সাথে জাস্ট কানেক্ট করে আলোক শক্তিতে রূপান্তর করা যায়, এইটাই এখানে লেখা আছে। আমরা কিন্তু পড়াইছি এটা, বইয়ের হুবহুব লাইন এখানে তুলে দিছে। তার মানে তোমাকে আমি এখন যদি বলি এই চ্যাপ্টারের সৃজনশীলের সাজেশন বলো তো, তুমি আমাকে কি সাজেশন দিবা বলো তো? সর্বপ্রথম সাজেশন দিবা এই যে 5টা বিক্রিয়া ছিল, সংযোজন, বিয়োজন, দহন, প্রতিসম, আর আরেকটা কি যেন ছিল, প্রশমন, প্রতিসম না। এই 5টা বিক্রিয়া থেকেই তুমি ধরো যে বুঝতে পারতেছো 90% সম্ভাবনা এই 5টা বিক্রিয়া থেকে তোমার কোশ্চেন আসবে। দ্বিতীয় সম্ভাবনা কি, দ্বিতীয় সাজেশন কি, সমতাকরণ। আমি একটু লিখে দিই নাকি, দ্বিতীয় সাজেশন কি, সমতাকরণ। কারণ প্রথম সাজেশন কি, প্রথম সাজেশন হয়েছে 5টি বিক্রিয়া থেকে বিক্রিয়া, ওই যে 5 টাইপের বিক্রিয়া, প্রথম সাজেশন। দ্বিতীয় সাজেশন কি, দ্বিতীয় সাজেশন হচ্ছে সমতাকরণ। তৃতীয় সাজেশন কি, তৃতীয় সাজেশন হচ্ছে এই ব্যাটারি গঠন, ব্যাটারি। এই পর্যন্ত এই 3টা টপিক। আরেকটা টপিক দেখছি কি আমরা, এই যে চুনের বিষয়টা, চুনের আরেকটা টপিক দেখছি, চুন সম্পর্কে যে 3টা বিক্রিয়া আছে, 3টি বিক্রিয়া আছে, বিক্রিয়া, এই 3টা বিক্রিয়া চুন সম্পর্কে। তার মানে আমাদের সাজেশন বুঝে গেছে, সিম্পল। আশা করি তোমাদের এই ক্লাসটার মাধ্যমে তোমাদের এই চ্যাপ্টারের সকল ভয় কাটে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে কষ্ট করে ক্লাসগুলো করতেছ, এই কষ্ট করে ক্লাসগুলো করার উদ্দেশ্য কি? অবশ্যই পরীক্ষাতে ভালো করা, তাই না? অবশ্যই পরীক্ষাতে ভালো করা। এখন আমাদের পরীক্ষা কয়টা আছে? অর্ধবার্ষিক পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা আছে, আর হচ্ছে জেএসসি পরীক্ষা আছে। আমাদের মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে জেএসসি। কারণ জেএসসিতে তো বৃত্তি পাওয়া লাগবে, তাই না? জেএসসিতে বৃত্তি পাওয়া লাগবে, বৃত্তি পাওয়াই তো আমাদের মূল টার্গেট। এখন কথা হচ্ছে জেএসসিতে বৃত্তি পাওয়ার জন্য অগোছালোভাবে পড়লে হবে না, পড়াটা একটু গোছায় নিয়ে আসা লাগবে। কিভাবে গোছানো লাগবে? সর্বপ্রথম তোমাকে বইটা একদম A to Z, যেই বোর্ড বই আছে আমাদের, বিজ্ঞান, বিশ্ব পরিচয়, আইসিটি, যে বইগুলো আছে, এই বইগুলো A to Z পড়া লাগবে। প্রত্যেকটা পৃষ্ঠা পড়া লাগবে এবং প্রত্যেকটা পৃষ্ঠা থেকে ইম্পর্ট্যান্ট লাইনগুলো দাগায় নেওয়া লাগবে, ঠিক আছে? দাগানো লাগবে, ইম্পর্টেন্ট লাইনগুলো দাগায় ফেলা লাগবে। এইভাবে সবগুলো চ্যাপ্টার শেষ করা লাগবে, সবগুলো চ্যাপ্টার। এখন খালি কি দাগায় রাখলেই হবে না, বই প্রথমে দাগায় ফেলা লাগবে। তারপরে ধরো তুমি একটা চ্যাপ্টার পড়ছো, ওই চ্যাপ্টারের বইটা দাগায় ফেলছো, এরপরে তোমার গাইডে যাওয়া লাগবে। গাইড থেকে যত এমসিকিউ আছে সব সলভ করে ফেলা লাগবে এবং বিগত বছরের কোশ্চেন যেগুলো থাকবে সেগুলোকে গুরুত্ব দেওয়া লাগবে, ঠিক আছে? পাস্ট কোশ্চেনগুলোকে গুরুত্ব দেওয়া লাগবে, পাস্ট কোশ্চেনকে। সেমভাবে সিকিউ এর ক্ষেত্রেও সেম, পাস্ট কোশ্চেনগুলো মারাত্মক ইম্পর্টেন্ট এবং তোমার পাস্ট কোশ্চেনের টাইপ থেকে আসবে, ঠিক আছে? এরপরে থাকতেছে হচ্ছে শর্ট কোশ্চেন। তুমি যখন এই বইটা যখন সুন্দর করে পড়বা তোমার অটো শর্ট কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে? এই পদ্ধতিতে তোমার বইয়ের সবগুলো চ্যাপ্টার শেষ করা লাগবে এবং খালি তুমি একবার করে পড়ে শেষ করে রাখলা তাহলে হবে না। রিভাইজ ছাড়া এগুলো পড়ে কোনো লাভ হবে না। এখন কথা হয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা ধরতেই পারে না যে হচ্ছে কোন এমসিকিউগুলো ইম্পর্টেন্ট এবং কোন সিকিউগুলো ইম্পর্টেন্ট, এমসিকিউগুলো আসলে কিভাবে সলভ করা উচিত, সিকিউ বলতে ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীলের কথা বলতেছি, কিভাবে সলভ করা উচিত, বইটা কিভাবে দাগানো উচিত। ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না, বইয়ের প্রত্যেকটা লাইন হুবহু মুখস্থ করতে যায়, হুবহু বানান কি লিখলাম, হুবহু প্রত্যেকটা লাইন মুখস্থ করতে যায়। এটা কখনোই পসিবল না, মুখস্থ করে তুমি মুখস্থ রাখতেও পারবা না। এর জন্য গোছানো ওয়েতে শুধুমাত্র ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই দেখানো লাগবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা এইভাবে গোছানো ওয়েতে যদি নিজেরা পড়তে পারো তাহলে তো অনেক ভালো, আর যদি নিজেরা না পড়তে পারো তাহলে তোমরা আমাদের এই কোর্সটাতে জয়েন হইতে পারো। দেখো, বিগত বছর আমাদের এই কোর্সে প্রায় 300-র উপরে স্টুডেন্ট যুক্ত ছিল। এই কোর্সটা হচ্ছে আমাদের বিজ্ঞান, বিশ্ব পরিচয় ও আইসিটির। দেখো 300-র মতো স্টুডেন্ট যুক্ত ছিল এবং অনেকেই বৃত্তি পাইছে, ঠিক আছে? এবং তারা দেখো যে আমাদেরকে জানাইছে পুরো মতিঝিল থানায়ও 2য় স্থান অধিকার করছে। এরপরে আরও আছে, এই যে এ তো অনেক খুশি,
এরকম অনেকেই বৃত্তি পাইছে, সবাই আমাদেরকে জানাইছে। ঠিক আছে, এখন তোমরা কি চাও যে এইভাবে গোছানো বইতে প্রিপারেশনটা নিতে? এভাবে গোছানো বইতে বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া লাগবে, এবং এটা এখন থেকেই শুরু করা লাগবে। এই যে এইখানে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে, এখানে বিশ্ব পরিচয় SBI 2.0 2.0 আমাদের এই কোর্সটা। ঠিক আছে, কোর্সের নাম কি? SBI 2.0। এখানে সায়েন্স মানে বিজ্ঞান, বিশ্ব পরিচয়, ICT, 3টা সাবজেক্ট এবং একদম A to Z কভার করে দেওয়া হবে। 3টা সাবজেক্ট একদম A to Z আমি তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য MCQ, তারপরে হচ্ছে CQ, শর্ট কোশ্চেন এবং হচ্ছে দাগানো বই, সব কিছু। এখন তাহলে বলো, এরকম একটা গোছানো কোর্সে অবশ্যই তোমার ভর্তি হয়ে তোমার বিজ্ঞান, বিশ্ব পরিচয় এবং ICT এই 3টা প্রিপারেশন কমপ্লিট করে ফেলা উচিত। অতি শীঘ্রই ভর্তি হয়ে যাও। এবং আমাদের এই কোর্সের মূল্য ছিল হচ্ছে 1000 টাকা, কিন্তু এখন ডিসকাউন্টে 699 টাকাতে ভর্তি হতে পারবো, এবং এই ডিসকাউন্ট বেশি দিন কিন্তু থাকবে না। 699 টাকা। ঠিক আছে, ভর্তি হওয়ার জন্য কী কল লাগবে? জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবা বা সরাসরি কল দিবা বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। ঠিক আছে, তোমরা এই যে ক্লাসটা করলা, এই ক্লাসটা হচ্ছে আমাদের 2025 সালের কোর্সের ক্লাস। ঠিক আছে, তো এই ক্লাসেই তোমরা দেখতে পারতেছো আমরা সব MCQ CQ সব কিছু আমরা গোছানো ওয়েতে সলভ করে দিছি। ঠিক আছে, আমাদের এই 2026 সালের যে কোর্স, এই কোর্সে আরও গোছানো এবং সাজেশন ক্লাসগুলো দেওয়া হবে, এবং সেই সাজেশন থেকেই তোমার ইনশাল্লাহ কমন করবে। ঠিক আছে, পরীক্ষার আগে যেহেতু তুমি এই সবগুলো বই 13-14টা করে চ্যাপ্টার একসাথে পড়তে পারবা না, তখন সাজেশন পড়া লাগবে। ঠিক আছে, এই সাজেশন চ্যাপ্টার ওয়াইজ সাজেশনগুলো আমরা গোছায় দিতেছি আমাদের এই 2026 সালে কোর্সে। এবং 2026 সালে তো তোমার 26 সালের বই তো অবশ্যই পড়াইতেছি, কারণ 2025 সালের থেকে 26 সালের বইয়ে কিছুটা চেঞ্জ আছে। হ্যাঁ, যেই কোশ্চেনগুলো 2025 সালে পরীক্ষা আসছে সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা সলভ করে দিচ্ছি। ঠিক আছে, আশা করি। আর ক্লাসগুলো কেমন হচ্ছে বা তোমাদের এই চ্যাপ্টারটা কতটুকু কমপ্লিট তোমরা করতে পারছো, তোমরা এটা আমাদের যে মেইন ফেসবুক গ্রুপ আছে ফাঁকিবাজদের পাঠশালা, ওইখানে তোমরা রিভিউ জানাবা, সবাই রিভিউ পোস্ট করবা। আমার এই গ্রুপে এখন পর্যন্ত মনে হয় 20 থেকে 22 জন ভর্তি হয়েছে। এই 20 থেকে 22 জনই ওইখানে রিভিউ জানাবা। ঠিক আছে, যে কেমন লাগতেছে তোমাদের ক্লাসগুলো বা কতটুকু উপকার হয়েছে। ঠিক আছে ভাইয়া, এত কষ্ট করে পড়াচ্ছি, এতটুকু হেল্প যদি আমাকে না করে তাহলে কি হবে এরা? ওকে, আশা করি বুঝতে পারছো। এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই চ্যাপ্টারটা ক্লিয়ার হলো। ওকে, আজকে ক্লাসটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।